মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন বড় প্রশ্ন উঠছে, এই সংকটময় সময়ে ইরানের পাশে আসলে কি করছে চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান যখন পাল্টে আঘাত হানছে, তখন বেইজিং এর ভূমিকা চোখে পড়ার মতো হলেও সরাসরি নয়, বরং অনেকটাই হিসেবি ও কৌশলী। প্রথমেই স্পষ্ট করে বলা দরকার, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এই সম্পর্ক পুরোপুরি স্বার্থভিত্তিক। চীনের জন্য ইরান মূলত সস্তা তেলের বড় উৎস। কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চীন। ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনের বাজারে, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে চীন ইরানের ওপর নির্ভরশীল, বরং বাস্তবতা হলো চীনের কাছে সৌদি আরব বা উপসাগরীয় অন্যান্য দেশ আরও স্থিতিশীল এবং নিরাপদ জ্বালানি সরবরাহকারী। তাই ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। এই কারণেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে দূরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করলেও তারা কখনোই প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দেয়নি, বরং তারা বারবার সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে একেবারে হাত গুটিয়ে বসে নেই বেইজিং, পরোক্ষভাবে কিছু সহায়তার ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারছে, আর এর পেছনে চীনের উপগ্রহ নির্দেশনা ব্যবস্থার ভূমিকা থাকতে পারে। এছাড়া অতীতে ড্রোন প্রযুক্তি, কিছু রাসায়নিক উপাদান এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথাও উঠে এসেছে। তবুও চীন খুব সাবধানে এগোচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে ঢুকে পড়লে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে, এটা তারা ভালোভাবেই জানে। চীনের আসল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। তারা চায় তেল সরবরাহ বন্ধ না হোক, বাণিজ্য চলমান থাকুক এবং যুদ্ধ দ্রুত শেষ হোক। এই লক্ষ্যেই তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, বিশেষ দূত পাঠানো, সবকিছুই যুদ্ধবিরতির জন্য চাপ তৈরির অংশ। কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক প্রভাব খুব সীমিত। চীন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার উপসাগরীয় দেশগুলোকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। ফলে তারা এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে রয়েছে। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। সুযোগ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের শক্তি ও প্রভাব ক্ষয় করছে, যা চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কিন্তু ঝুঁকিও কম নয়। তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে চীনের অর্থনীতিতে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ সহ বিভিন্ন বড় বাজার ক্ষতিগ্রস্ত হলে চীনের পণ্য বিক্রি কমে যাবে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা হবে। সব মিলিয়ে ইরানের জন্য চীন এখনো সরাসরি যোদ্ধা নয়, বরং নীরব কৌশলবিদ। তারা ইরানকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, আবার খোলাখুলি পাশে দাঁড়াচ্ছেও না। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ আরো বিস্তৃত হয় তখন কি চীন তাদের অবস্থান বদলাবে, নাকি শেষ পর্যন্ত তারা কেবল দূর থেকে খেলা দেখেই যাবে? আপাতত উত্তর স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত চীন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ঠান্ডা মাথায়, হিসেব বসে, নিজেদের লাভ ক্ষতি বিচার করে। ইয়েমেনের প্রতিরোধের মুখে এক অভাবনীয় ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে। মার্কিন শক্তিশালী বিমানবাহী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে বড় বিজয় হিসেবে তুলে ধরেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি। তার মতে এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো ঘটনা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, তাদের সময় উপযোগী ও কৌশলী পদক্ষেপ পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তিকে আরো দৃঢ় করেছে। এই চাপের মুখেই মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড অপমানজনকভাবে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। কায়ানির বক্তব্য অনুযায়ী এই বিশাল যুদ্ধজাহাজটি দীর্ঘদিন ইয়েমেন উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। ইয়ানবু ও জেদ্দার মাঝামাঝি জলসীমায় প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা অবস্থান নেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তারা পিছু হটে যায়। তিনি ইঙ্গিত দেন, এই পিছু হটার পেছনে ইয়েমেনের ভৌগোলিক অবস্থান ও যোদ্ধাদের সাহসিকতা বড় ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, যারা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন তাদের বুঝতে হবে ইয়েমেনের পাহাড়, ভূখণ্ড এবং প্রতিরোধী এর আসল রহস্য। এই প্রতিরোধ শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি বার্তা। মধ্যপ্রাচ্যে আর আগের মতো একতরফা আধিপত্য চলবে না। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেন। গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের প্রশংসা করেন কায়ানি। তিনি বলেন, এটি শুধু মানবিক দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি বড় পদক্ষেপ।
কায়েনি স্পষ্ট করে দিয়েছেন তাদের দেশ প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকবে। তার মতে ইয়েমেনের এই সাফল্য দেশটির দীর্ঘদিনের অবরোধ ভাঙার পথ তৈরি করতে পারে। লোহিত সাগরে ইতোমধ্যে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন উপস্থিতির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলের শক্তির সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংঘাত। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব হবে না। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক তারা ইরানকে দমাতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তথ্যযুদ্ধ, অস্ত্রের প্রদর্শন বা চাপ সৃষ্টি কোনো কিছুর মাধ্যমে ইরানকে নত করা যাবে না, বরং হরমুজ প্রণালী দখলের স্বপ্ন চিরতরে ভুলে যেতে হবে। ইরানের দাবি, তারা ইতিহাসে কখনো কোনো শত্রুর কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। নিজেদের সার্বভৌমত্ব ও কৌশলগত অঞ্চল রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। সেই হুমকির জবাবেই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইয়েমেনের প্রতিরোধ, ইসরায়েলের সঙ্গে সংঘাত আর হরমুজ প্রণালী নিয়ে সরাসরি চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত বিস্ফোরণের দিকে এগোচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিরোধ কি সত্যি বড় শক্তিগুলোর আধিপত্য ভেঙে দিতে পারবে, নাকি আরো ভয়াবহ যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? সময়ই দেবে সেই উত্তর। ইরান একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তেহরান এবার একযোগে আঘাত এনেছে উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে। এই পাল্টা অভিযানে ইরানের বিপ্লবী কার্ড বাহিনী ঘোষণা দিয়েছে এটি তাদের ধারাবাহিক প্রতিশোধ অভিযানের অংশ। ইরান দাবি করেছে তারা বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট জায়গাগুলোকে বিশেষভাবে লক্ষ্য করা হয়। শক্তিশালী ও দ্রুত হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়। এই হামলাকে একটি সমন্বিত আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। গোয়েন্দা তথ্য ও সামরিক ইউনিট একসঙ্গে কাজ করে এই অভিযান চালায়। ড্রোন হামলা চালানো হয় এমন সময় যখন সামরিক কর্মকর্তারা বৈঠক করছিলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি কমান্ড কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। সেই সময় সেখানে 2 শতাধিক মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সৌদি আরবও এই হামলার বাইরে থাকেনি। সেখানে যুদ্ধ বিমান পরিচালনায় ব্যবহৃত রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু স্থল ঘাঁটি নয়, সমুদ্রপথেও আঘাত হেনেছে ইরান। ইসরায়েলের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই যুদ্ধ শুধু মাটিতে সীমাবদ্ধ থাকবে না, সমুদ্রেও ছড়িয়ে পড়বে। এই পুরো অভিযান উৎসর্গ করা হয়েছে ইরানের শীর্ষ নৌ কমান্ডার আলী তানসিরের স্মৃতিতে, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুই যেন এই ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। এদিকে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তির উপর। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান একাধিক নজরদারি ও জ্বালানি সরবরাহ বিমান ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে। এই ধরনের বিমান যুদ্ধক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আকাশ থেকে নজরদারি চালানো এবং যুদ্ধ পরিচালনায় সহায়তা করে। বিশেষ করে একটি উচ্চমূল্যের নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছে। এই বিমানগুলো আকাশে ভাসমান কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে, যা শত্রুর গতিবিধি নজরদারি ও যুদ্ধ পরিচালনায় বড় ভূমিকা রাখে। এমন একটি সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া মানে পুরো যুদ্ধ ব্যবস্থায় বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলার সাফল্যের পেছনে বড় কারণ হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নতি। আগের তুলনায় এখন তারা অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে। এখন পর্যন্ত ইরান একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে কোটি কোটি টাকার সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। এর ফলে ভবিষ্যতে আরো বড় আক্রমণের পথ খুলে যেতে পারে। সব মিলিয়ে যুদ্ধের মাঠে দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে আকাশ প্রতিরক্ষা ছিল শক্তিশালী, এখনই সেখানে ফাটল ধরছে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান দেখিয়ে দিচ্ছে তারা এখন সরাসরি বড় শক্তির মোকাবিলা করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন রাশিয়ার দিক থেকেও নতুন সংকেত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার চেচেন ঘনিষ্ঠ সামরিক ইউনিটগুলো ইরানের পক্ষে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণা শুধু সামরিক নয়, বরং আদর্শিক যুদ্ধের বার্তাও বহন করছে, যা পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। ইরান ইতিমধ্যে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি স্থল আক্রমণে যায় তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। এর মধ্যেই চেচেন বাহিনীর পক্ষ থেকে ইঙ্গিত এসেছে যে তারা ইরানকে সমর্থন করতে প্রস্তুত। এই বাহিনী নিজেদের অবস্থানকে ধর্মীয় যুদ্ধ হিসাবে ব্যাখ্যা করছে এবং এটিকে ভালো বনাম মন্দের লড়াই বলে তুলে ধরছে। ফলে যুদ্ধের চরিত্র এখন শুধু ভূ রাজনৈতিক নয়, বরং আদর্শিক ও আবেগঘন হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা মোতায়েন শুরু করেছে। হাজার হাজার সেনা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং আরও বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি পূর্ণাঙ্গ আক্রমণ নয়, বরং সীমিত লক্ষ্যভিত্তিক অভিযান, কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক হয়ে উঠছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করে, তাই এটি দখল করার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতিতে মারাত্মক আঘাত লাগবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা চাইলে খুব সহজেই এই দ্বীপ দখল করতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধকে আরো বড় আকারে নিয়ে যাবে এবং এতে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে তাদের উপর হামলা চালাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা নিজেদের ভূখণ্ড এই ধরনের হামলার জন্য ব্যবহার করতে না দেয়। একই সঙ্গে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তাদের উপর যেখান থেকে হামলা হোক না কেন তারা সেই উৎস লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। এদিকে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চললেও তা খুব একটা সফল হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইরান অযৌক্তিক ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে। ফলে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এবং সামরিক উত্তেজনা আরো বাড়ছে। পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা। যদি সত্যিই রাশিয়ার ঘনিষ্ঠ বাহিনী ইরানে প্রবেশ করে, তাহলে এটি সরাসরি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থানের ঝুঁকি তৈরি করবে। তখন সংঘর্ষ শুধু আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, বরং বৈশ্বিক শক্তির লড়াইয়ে রূপ নিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরো ঘন হচ্ছে। প্রতিটি নতুন ঘোষণা, প্রতিটি সেনা মোতায়েন, প্রতিটি হুমকি পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। যুদ্ধ যদি আরো বিস্তৃত হয়, তাহলে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। চারদিক থেকে যুদ্ধের চাপে এখন স্পষ্টভাবে ক্লান্ত হয়ে পড়ছে ইসরায়েল। গাজা, লেবানন, ইরান এবং ইয়েমেন, এই চারটি ভিন্ন ময়দানে একসঙ্গে লড়াই চালাতে গিয়ে দেশটির সামরিক শক্তি যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি দীর্ঘস্থায়ী সংঘাতে জয়ের আশা ক্রমেই দূরে সরে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর ইসরায়েল তাদের যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনে। আগে যেখানে প্রতিরক্ষায় জোট ছিল, এখন সেখানে আগাম আঘাত হানাই তাদের মূলনীতি। শত্রু শক্তিশালী হওয়ার আগেই তাদের ঘাঁটিতে হামলা চালানো, এই কৌশল নিয়েই এগোচ্ছে ইসরায়েল। কিন্তু বাস্তবতা বলছে এই আক্রমণাত্মক অবস্থান দ্রুত কোনো ফল এনে দিতে পারছে না। গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ এখন এক ক্লান্তিকর অবস্থায় পৌঁছেছে। ব্যাপক বোমা বর্ষণ ও স্থল অভিযানের পরও হামাস পুরোপুরি ভেঙে পড়েনি, বরং অনেক এলাকায় এখনও তাদের প্রভাব বজায় রয়েছে। যদিও তাদের রকেট হামলার ক্ষমতা কমেছে, তবুও পুরোপুরি নির্মূল করা যায়নি। ফলে এই ফ্রন্টে ইসরায়েল কার্যত আটকে আছে এক দীর্ঘ যুদ্ধের চক্রে। লেবানন সীমান্তেও পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। হিজবুল্লাহর পক্ষ থেকে নিয়মিত রকেট ও ড্রোন হামলা ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আগে ধারণা করা হয়েছিল যে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে তারা এখনও শক্তিশালী এবং সংগঠিত। ফলে ইসরায়েল এখন লেবাননের ভেতরে আরও গভীরে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা নতুন করে বড় সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালালেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি এখনও আগের মতোই রয়ে গেছে, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের সক্ষমতা টিকিয়ে রাখার পথ খুঁজে নিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে শুধু আকাশপথের হামলা দিয়ে এত বড় একটি রাষ্ট্রকে দুর্বল করা সহজ নয়। অন্যদিকে ইয়েমেনে হুথিদের তৎপরতাও কমেনি। লোহিত সাগরে তাদের হামলা আন্তর্জাতিক বাণিজ্য পথকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরায়েলের জন্য এটি সরাসরি যুদ্ধক্ষেত্র না হলেও এই ফ্রন্টে চাপ বাড়ছে এবং সামগ্রিক সংঘাতকে আরও বিস্তৃত করছে।
সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যেখানে দ্রুত জয় পাওয়া প্রায় অসম্ভব। অতীতে 6 দিনের যুদ্ধের মতো দ্রুত এবং সিদ্ধান্তমূলক বিজয় সম্ভব হয়েছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই ধরনের যুদ্ধ আর নেই। এখনকার সংঘাত দীর্ঘমেয়াদী, ধীর গতির এবং অত্যন্ত জটিল। দেশের ভেতরেও এই দীর্ঘ যুদ্ধ নিয়ে নানা প্রশ্ন উঠছে। সেনাপ্রধানের মতে নতুন কৌশল ভবিষ্যতের হুমকি ঠেকাতে সাহায্য করবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। হামাস বা হিজবুল্লাহর মতো শক্তিগুলোকে পুরোপুরি ধ্বংস করা যাচ্ছে না, বরং তারা বারবার ফিরে আসছে নতুন শক্তি নিয়ে। সব মিলিয়ে 4টি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে। সামরিক শক্তি থাকা সত্ত্বেও স্পষ্ট বিজয়ের কোনো পথ দেখা যাচ্ছে না, বরং প্রতিটি নতুন দিন যুদ্ধকে আরও দীর্ঘ, আরও জটিল এবং আরও অনিশ্চিত করে তুলছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েল কি সত্যি এই বহুমুখী যুদ্ধ জিততে পারবে, নাকি এটি দীর্ঘদিনের এক ক্লান্তিকর সংঘাতে রূপ নিয়ে শেষ পর্যন্ত সবাইকে ক্ষতিগ্রস্ত করবে?